উদ্যোগ, এই উদ্যোগের মধ্যে যদি আপনি চোখে চোখ রেখে কথা বলতে না পারেন, কিচ্ছু হবে না, হওয়ার নয়, এটা পরীক্ষিত। আর বলা হচ্ছে গণতন্ত্র, এই দেশের গণতন্ত্র কবে ছিল? এখানে গণতন্ত্র লেখা উচিত ছিল যেটুকু পেয়েছি আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের মাধ্যমে যাটুকু গণতন্ত্র পেয়েছি, এই শব্দটা লিখি দেওয়া হচ্ছিল। কিসের গণতন্ত্র? সার্বিক গণতন্ত্রের কথা বলছেন তো? গণতন্ত্র শব্দটা যখন আমি বলবো তখন সার্বিক গণতন্ত্রের কথা আসবে। আজকে যখন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে আগরতলা শহরে আপনি ঘুরুন না, দেখুন না যে ট্রেনটাকে পরিষ্কার করছে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, জিলা হাসপাতালের মহল পরিষ্কার করছে, মহল পরিষ্কার করছে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, চা বাগানে কাজ করছে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, ইটভাটায় কাজ করছে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী। জন্মের ভিত্তিতে কর্ম, এই গৌরবাদী ধারার মধ্যেই আমাদের পুরো ব্যবস্থাকে টিকে রেখেছে। আর আমরা বলছি গণতন্ত্র। তার মধ্যে আমাদের পূর্বপুরুষরা যতটুকু গণতন্ত্র আদায় করতে পেরেছিল সেটাকেই আমরা কোন রকম শ্বাস প্রশ্বাস নিয়ে চলছি। তারপর মানে এই বিষয়গুলো প্রতিবেদনে রাখা উচিত। দেশ দুনিয়া কিভাবে চলছে, কেন আজকে এই পরিস্থিতি তৈরি হলো, এগুলো প্রতিবেদনে রাখা উচিত। এবং সাংবাদিকদের সার্বিক সুরক্ষা, ঘরের ভেতরের সুরক্ষা আগে নিশ্চিত করা উচিত, তারপর বাইকটা আমরা দেখে নেব। আমার তো বড় এখানে এমন কোন সাংবাদিক নেই যে আপনি যদি বলেন, কোন মানুষ যদি বলে তুমি এগিয়ে যাও, এমন কোন সাংবাদিক আছে এখানে পিছিয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি না। আমি এটা মোটেই বিশ্বাস করি না। কারণ আমি আজকে আর 1-1.5 বছর আগে আমি রিটায়ারমেন্টে যাওয়ার সময় হয়েছে আমার উপলব্ধি। কারণ আমি অবসরের সাংবাদিকদের সাথে আমার প্রতিনিয়ত সম্পর্ক, প্রতিদিনের সম্পর্ক, প্রতি রাতের সম্পর্ক। এমন কোন সাংবাদিক নেই যে মালিকপক্ষ যদি বলে যে তুমি এগিয়ে যাও, আমরা তোমার পিছনে আছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ নারায়ণ পাটালিকে, তার আলোচনা বেশ হাততালি পেয়েছি দেখলাম। এরপরে আলোচনা করবেন সজল দেব কল্যাণপুর থেকে। প্রস্তুত থাকতে বলব আব্দুল সাত্তার সোনামুড়া। বলবেন সজল দেব কল্যাণপুর। প্রথম রাজ্যভিত্তিক এই সম্মেলনের মাননীয় সম্পাদক সভাপতি মন্ডলী, এই সম্মেলনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ সাংবাদিকদের সকলকে আমি আমার সমস্ত থেকে প্রণাম জানাচ্ছি। উপস্থিত আমার সহপাঠী সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা। আমরা আজ এমন একটা দিনে এই সম্মেলন করতে যাচ্ছি, আমার উপলব্ধি আমার মনে হচ্ছে আমার জন্মের পর আমার বাবা আমাকে দিয়েছিল আমার বংশের পরিচয়। আর আজ থেকে প্রায় 23 বছর পূর্বে এই রাজ্যে প্রভাবশালী সাংবাদিক সম্পাদক সন্ধান পত্রিকার আমাদের মাননীয় সম্পাদক সুবল কুমার দে আমাদের দিয়েছিল সাংবাদিকতার পরিচয়। কিন্তু অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট আজকের এই সম্মেলনের প্রথম যে শব্দটা বলে সুরক্ষা, রাজ্যের মানুষ হয়তো বা জানে বা আমার এলাকার হয়তো বা মানুষ জানে আমি সাংবাদিক, কিন্তু আমি কতটা সুরক্ষায় আছি দু একটা বক্তব্য এখানে খুলে না বললেই হয়। আজ থেকে প্রায় 1 বছর পূর্বে কল্যাণপুরের মুখ্যমন্ত্রীর এক জনসভায় আমার মতো বহু সাংবাদিক উপস্থিত ছিলেন। ওই দিন একমাত্র আমার চোখে পড়েছিল লিপে লিপে ক্ষুধার্ত মানুষ
আধার কার্ড আই কার্ড হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য ছটফট করেছিল। এই ছবিটা আমার ক্যামেরাবন্দি করার পর সন্ধান পত্রিকার প্রথম পাতায় পরের দিন যখন এই ক্ষুধারের যে শিরোনামে সংবাদটা প্রকাশিত হয়েছিল, ওই দিন আমি বুঝেছিলাম আমি কতটা সুরক্ষিত। একমাত্র ভরসা স্তর ছিল ওই দিন আমার সম্পাদক। আমি আমার সম্পাদকের কাছে বিষয়টা উপস্থাপন করেছিলাম, দাদা এই হলো ঘটনা। যদিও প্রকাশ্যে কেউ আমাকে কোনোদিন মানে ওই ঘটনাটা নিয়ে আক্রমণ করেনি, হুমকিও দেয়নি, কিন্তু বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে আমি স্বজনদের সহ আমার পরিবার এবং সন্ধান পত্রিকার আদ্যসাধ্য করতে কোনো দিকে কম হয়নি। ওদিন বুঝেছিলাম আমাদের সাংবাদিকতার ঐক্য কতটুকু। পরে আমার মতো 4 জন সাংবাদিক রয়েছে যারা মানুষের মধ্যে ধারণ দিয়ে আমরা সাংবাদিক, কিন্তু ওদিন 3 জন সাংবাদিক ঘরমুখী ছিল 4 দিন, কেউ বাজারমুখী হয়নি। কারণ আজকে হয়তো আমরা সচলের বাড়িতে আগুন লাগাইব। কল্যাণপুরে আমার একটা ছোট্ট পরিচয় আছে। আমার বাবা একজন কর্মকার কাজ করে, আমাদের একটা দোকান রয়েছে, আমিও দোকান করি। আমি কিন্তু সেই দিন সেই দোকান ছাড়িয়ে মাঠে আসলাম। আমি জানি হয়তো আমার বাড়িতে আজকে একটা হবে, হয়তো বাইকে বাড়ি যাবো, বাইক পুড়ে দিবে, ভেঙে দেবে, হয়তো আমি হাসপাতাল যাবো। আমার কিন্তু আবার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে হাসপাতাল যাওয়ার। এই সংগ্রাম করতে গিয়ে আমি কয়েক পত্রিকার শিরোনামে আক্রান্ত সাংবাদিক হিসাবে আছি। ওইদিন আমাদের সাংবাদিকদের মধ্যে কতটুকু ঐক্যতা উপলব্ধি করেছে হাজার পেয়েছি। এই রেফারেন্সে বলতে গিয়ে গত 12 ডিসেম্বর কল্যাণপুরে মুখ্যমন্ত্রীর জনসভা এই বর্তমান শাসক দলের ঠিক তার আগের দিন আমাদের বর্তমান এলাকার যে শাসক দলের যে নেতারা আছেন ওরা কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল, বা এবার কিন্তু অন্যরকম কিছু লিখিস না। এটাই কিন্তু আমার সাংবাদিকতার সবচেয়ে বড় ভাবনা, কারণ আমার ক্যামেরাকে দেওয়া দরকার। কারণ ওই দিন আমি সবাই জানবো, আর আমি এদের হয়তো তাদের বিরুদ্ধে কোনোরকম কিছু লিখবো। আমার পূর্ববর্তী বক্তা সরকার নারায়ণদা আমার অনেক বোনের কথাই বলেছে, কালকে যদি আমার মালিক আমাদের তোমার কালকে দেওয়া দরকার নাই, আমি কিন্তু চিন্তা করবো। আমি জার্নালিস্ট, যদিও আমাদের ক্রিয়েটিভিটি না, কিন্তু এই সংগঠনের কাছে আমাদের কর্মের সমিতি একটা বিষয় যাতে তাদের কাছে রাখেন। এখানে বলতে গিয়ে 23 বছরের সাংবাদিকতার জীবনে সাংবাদিকদের কাছ থেকে সংবাদের ট্রেনিং পেয়েছিলাম, কিন্তু বর্তমান সময়ে একটা জিনিস লক্ষ্য করছি আমরা, ট্রেনিং দিতে হয় শাসক দলের নেতাদের কাছ থেকে, যারা সংবাদের কণ্ঠস্বর বুঝে না। কয়েকটা ঘটনার উপমতে কল্যাণপুরে কিছুদিন আগে শাসক দল ভার্সেস বিরোধীদের মানে সিপিআইএম এর কিছু পার্টি পুড়িয়ে দিয়েছিল। ওইদিন আমার সঙ্গে কয়েকজন সহকর্মীকে মন্ডল অফিসের কতিপয় নেতা জানিয়ে দিল যে সংবাদটা কিন্তু ওইভাবে করতে হবে, ও কিন্তু জনতার সঙ্গে জানাতে মেলাতে হবে। ও আমার সঙ্গে ভিডিও করে দিচ্ছে, নিউজে মেলাতে হবে। আমাদের কিছু সাংবাদিক তাদের কথা কিন্তু সংবাদ এইভাবেই করে। আমরা কিন্তু নিজেরা পরিচয় দিয়ে জাহির করি আমরা সাংবাদিক। তার জন্য তাই আমি অভিযোগের ব্যাপারে, যদিও বিষয়টা আমার বলা ঠিক নয়, মালিক কর্তৃপক্ষ, কারণ সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে মালিকদের কোন রকমের ঝাড়ে বাজায় নেই। এই বিষয়টা আমাদের সাংবাদিকদের জন্য আগামী দিনে সবচেয়ে বড় একটা আহ্বান দাঁড়াচ্ছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি কোনো এখানে উপস্থিত অনেক মালিক পক্ষ আছে, আপনাদের আপনাদের কোনো কিছু করতে হবে, কিন্তু সাংবাদিকদের অস্তিত্ব বজায় রাখতে আমার মনে হয় সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে আপনারা একটু সচেতন হন।
রাজ্যভিত্তিক সম্মেলনের সম্পাদকীয় যে প্রতিবেদন পেশ হয়েছে, কল্যাণপুর এলাকার একজন সাংবাদিক হিসাবে, আমি কল্যাণপুর এলাকার একজন সাংবাদিক হিসাবে আমি আমাদের স্বীকার করি সবটাই। এবং আমি মনে রাখবো যে আজকের এই সবার পর থেকে যদি হয়তো বা আমাদের সঙ্গে কিছু কিছু যোগাযোগ রাখা হয়, তাহলে এই সংগঠনের স্বীকৃতি আরো বেশি হবে। আর আজকের এই সবার মধ্যে যদি কোনো ধরনের রাজনৈতিক কমিটি হয়, তাহলে কোনো পক্ষে জেলা স্তরের কোনো প্রতিনিধিকে ঠাই করে এই সংগঠনের স্বীকৃতি আরো হবে বলে সবাইকে আমার নমস্কার। অনেক 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 ধন্যবাদ আলোচনার জন্য। আমি এবারে আসার কথা আব্দুল সাত্তার সুনামনা মহকুমা থেকে। আপনারা মানে যে কথাটা আবারও বলি, আমার সামনে একটা বিল রয়েছে, সেই বিলটা আমি এখনো বলাইনি, কিন্তু সময় আমরা সবাই অতিক্রম করে যাচ্ছি। 5 মিনিটের বেশি আপনারা দয়া করে সময় নেবেন না, কারণ আমাদের সময় চলতে হবে। হ্যাঁ, একই কথা রিপিটেশন যাতে না হয়, এটা আমি অনুরোধ করেছিলাম, আবার অনুরোধ করছি। হ্যাঁ, আব্দুল সাত্তার। এরপরে প্রস্তুত থাকার জন্য আমি অনুরোধ করব মানিক দেবনাথ আম্বাসা। মানিক দেবনাথ এখন বলবেন আব্দুল সাত্তার। আমার পরম্পরা যাতে ভাবে 1995 সালে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট ত্রিপুরার গঠিত হয়েছিল, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং মতো আমাদের রাজ্যে সম্ভাব্য প্রাণপুরুষ অগ্রগতি শ্রদ্ধেয় বঙ্গবন্ধু মুমিন, মাই বেস্ট রিগার্ড টু হিম এন্ড হিজ সোল। আর যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আজকে অবাক করেছে, আজকে ইসলামটা আমরা দেখলাম 1995 সালে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট গঠিত হয়েছে, কিন্তু আজকে এটার প্রথম রাজ্য সম্মেলন। গত 24 বছর সেটা সেই সম্মেলন হয়নি, সে একটা প্রশ্ন থেকে গেল। সেই প্রশ্ন আমার মনে হয়ে গেছে, হয়তো সবার মনে জেগেছে। আশা করি যারা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের কর্মকর্তা আছেন, গত 24 বছর ধরে সেই অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট কেন আজকের দিনের কথা সজাগ ছিল না, সেই বিষয়টা আমি জানতে চাইছি। সম্পাদকীয় বিষয়ের উপর একটা জিনিস স্পষ্ট করা হয়েছে, আমরা সরকারকে রাখি না, সরকারকে পরিবর্তন করি না, এই একটা বিষয় সম্পাদকীয় জানা হয়েছে। এই বিষয়ে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আসলে মানুষ মনে করে সংবাদ মাধ্যমের উপর নির্ভর করে সরকারের স্থায়িত্ব। কোন সরকার যদি খারাপ কাজ করে, সেই সরকার চলে যাবে, যে সরকার ভালো কাজ করবে সেই সরকার থাকবে। তো আমি বিষয়টা স্পষ্টভাবে জানতে চাই, একটা সরকার থাকতে না থাকতে সেটা নির্ভর করবে জনগণের উপরে। সেই জনগণের সঠিক জনমত তৈরি করে তার সঠিক দায়িত্ব থাকে সংবাদ মাধ্যমের। আমরা যদি সেই জনমত তৈরি করতে না পারি, সঠিক জনমত, যে কোনো সরকারের যদি আমরা নিজ ভিত্তি করি, নিঃসন্দেহে সেটা এটা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ বলে আমি মনে করি। সেটা শুধু আমার মনে করা নয়, এখানে যারা আসছেন গণতন্ত্রের দাবি যারা সারা দিচ্ছেন আজকে, তার প্রত্যেকেই মনে করেন ত্রিপুরাতে সাংবাদিকের সংখ্যা 1000 থেকে বেশি। আজকে আমরা এখানে 200 জন একত্রিত হয়েছি। আমি বলবো আজকের দিনে সংখ্যাটা অনেক বেশি, কিন্তু রেশিওটা কম। অনেকে হয়তো অনেক কারণে আসতে পারেনি, ভয় ভীতি ছিল, ভয় ভীতি দিয়ে আজকে অনেকে আসতে পারেনি। সেই ভয় ভীতিটাকে পরিবার করা, তাদেরকে অভয় দেওয়া, সেটা হয়তো আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। একটা জিনিস আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দেব। আজ থেকে প্রায় বছর খানেক আগে মেলা করে একটা গাড়ি, সরকারি একটা গাড়ি একজন সাংবাদিক অ্যাকাউন্ট করেছিল। সেই সাংবাদিক সময় সাংবাদিককে বলবো, একটা গাড়ি বিএসএফ এর একটা গাড়ি মেলা করে একজন সাংবাদিককে আক্রান্ত করেছে, গাড়ি নাম্বার দেওয়া তো সঙ্গে সঙ্গে সময় একজন সাংবাদিক আসতে দাঁড়ালো, তো দাঁড়িয়ে দেখলো গাড়িটা একদিকে যাচ্ছে।
সঙ্গে সঙ্গে দু তিনজন সাংবাদিক সে গাড়িটার পিছু নিয়েছে। তো গাড়িটা এত দ্রুত গেছে, সব সাংবাদিক একসঙ্গে যাওয়ার গাড়িটার পিছু নেওয়া সম্ভব হয়নি, এক একজন এক এক দিকে গেছে। শেষ পর্যন্ত একজন সাংবাদিক ওই জায়গায় গিয়ে পৌঁছেছে, গিয়ে দেখলো সেখানে বিশাল পরিমাণ গাঁজার ভান্ডার, প্রায় 20 থেকে 22টা সরকারি গাড়ি যা সেখানে গাঁজা সংগ্রহ করছে। তো আমাদের কাছে খবর ছিল সেই গাঁজাগুলি যে আনা হয়, সেই গাঁজাগুলি সরকারিভাবে বাইরে বাজার করা হয়। সরকারের কিছু আমলা, সরকারের কিছু আধিকারিক, একদম ন্যাশনাল লেভেলে রাজনীতি করেন এমন কিছু লোক সেই গাঁজা পাচারের সঙ্গে যুক্ত। যে মাত্র ভুলবশত সেই সাংবাদিক ওই জায়গায় গিয়ে পৌঁছলো, সঙ্গে সঙ্গে একটা গাড়ি করে তাকে উঠিয়ে নেওয়া হলো। সাংবাদিককে তাকে মারা হলো, প্রচন্ড মারা হলো, তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া হলো। আমরা কেস করেছি, মামলা করেছি, আগরতলা থেকে ভাগবান সাংবাদিকরা ছুটে আমরা গেলেন। আজ পর্যন্ত যে সাংবাদিকের ক্যামেরা আসাম রাইফেলস এবং বিএসএফ ছিনিয়ে নিয়ে গেল, সেই ক্যামেরা আজ পর্যন্ত সেই সাংবাদিক পায়নি। যে সমস্ত হাই লেভেলের আধিকারিক, হাই লেভেলের সাংবাদিকরা আগরতলাতে ছুটে গিয়েছিল, সেই সাংবাদিক কেন বিচার পায়নি, সেই ক্যামেরা কেন ফিরে পায়নি, বিএসএফ ক্যামেরা নিয়ে কি করেছে, সেই বিষয়টা আজ পর্যন্ত আমরা জানতে পারিনি। কারণ সেই গাঁজা পাচারের সঙ্গে এমন ন্যাশনাল লেভেলের রাজনীতি করেন এমন জড়িত ছিল। সেই কেসটা আজ পর্যন্ত জানা গিয়েছে, সেই সাংবাদিক 1 বছর ধরে সাংবাদিকতা করতে পারেন না, একটা ক্যামেরা কেনা কথা তার হাতে নেই। আমি জানি না তখন আমাদের সেই জানালে অ্যাসেম্বলি জানালে সে 1 বছর আগে ছিল কিনা, সে প্রশ্ন আমার হয়ে গেছে। তাছাড়া শুধু একটা বিষয় নয়, নারায়ণগঞ্জে কথা বলে গেছেন, কলমপুরে বাইরে কথা বলে গেছেন, প্রত্যেকের কথা বলে আমার মন্তব্য হয়েছে। আজকের দিন যে সম্পাদকীয় আমাকে ক্ষমা করবেন, সেই সম্পাদকীয় নিশ্চয়ই সমৃদ্ধ হয়েছে, অনেক উন্নত লেখা, কিন্তু ব্যক্তিগত সেই সম্পাদকীয় আমার পছন্দ হয়নি। সেখানে লেখা আছে সাংবাদিকের সুরক্ষার কথা, আমি কি সুরক্ষা হব, সে সুরক্ষার কথা হয়নি। সংবাদ মাধ্যম কিভাবে কাজ হচ্ছে, সংবাদ মালিক পক্ষ কিভাবে কাজ হচ্ছে, সংবাদ মালিক পক্ষ কিভাবে সরকার থেকে গঠিত হচ্ছে, এই কথাগুলি কথা উঠে আসছে। কিন্তু আমরা যারা গ্রামগঞ্জ থেকে আসি, নবসর সাংবাদিকতা করি, আমরা যদি আজকে আক্রান্ত হই, আমরা কিভাবে সুবিচার পাবো, সেই সুবিচারের উপরে আমাদের আজকে মারাও যায়, আমার ফ্যামিলি কি কার দিকে তাকাবে, আমি সাংবাদিকতা করবো কিনা, সেই বিষয়গুলি স্পষ্ট হয়নি। আমার দাবি যে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট, আমরা যারা গ্রামগঞ্জে কাজ করি, শহরে যারা কাজ করি, তাদের অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে, জীবনের নিরাপত্তার ব্যবস্থা থাকবে, আর পারিবারিক যে নিরাপত্তা সেটা দেখবে। সবাইকে ধন্যবাদ। আপনার ধন্যবাদ জানাই অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। আজকের দিনে পুঁজিভূত ভাবে হলো ত্রিপুরা রাজ্যের সমস্ত সাংবাদিক আজকে একাত্রিত করতে পেরেছে, তার জন্য হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন, হার্টিয়েস্ট compliments to the all members of Tripura Assembly of Journalists. Thank you all. We also extend our heartiest congratulations to you. Thank you very much. Next, আসছেন মানিক দেবনাথ আমাশা থেকে, এরপরে বসে থাকবেন দিবাকর দেবনাথ, বরিষ্ঠ সাংবাদিক, আগরতলা। অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট রাজ্যের প্রথম সম্মেলনের এই মঞ্চে সভাপতি মণ্ডলী, আমার সামনে উপস্থিত পরিচালক মণ্ডলী এবং আজকের এই সম্মেলনে গোটা রাজ্য থেকে আগত প্রত্যেক প্রতিনিধি এবং আমার সহকর্মী সবাইকে আমি আমবাসা পক্ষ থেকে এবং একজন সাংবাদিক হিসাবে আমার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। বলার মতো তেমন কিছু নেই, যেহেতু প্রথম সম্মেলনে যে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেছে শ্রদ্ধেয় স্বামী দেবরা মহোদয়, সেই সম্পাদকীয় প্রতিবেদন ওনার পাঠের সাথে সাথে বিষয়টা প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা লেখা মনোযোগ সহকারে শুনেছি। শোনার পর মনে হয়েছে দুই একটি কথা বলা বা সংযোজন করা প্রয়োজন। যেহেতু প্রথম রাজ্যব্যাপী এই সম্মেলন, আগামী দিন যে সম্মেলন হবে সেই সম্মেলনে আরো শক্তিশালী হবে,
আরো ভালো আরো সুন্দর সেই সম্পাদকীয় প্রতিবেদন আমরা সবাই মিলে পেশ করব। তো সেটাকে আরেকটু স্বাভাবিক এবং আরেকটু সুন্দরভাবে গঠন করার জন্যই সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা। প্রথমে আমি যা বলছি, সম্পাদকীয় প্রতিবেদন আমি পূর্ণ সমর্থন করি। তার পাশাপাশি এই সম্পাদকীয় প্রতিবেদনের মধ্যে আমার মনে হয়েছে একটি জায়গায় একটু একটা দুটা বা তিনটা শব্দ যদি আমরা ধরে দিতে পারি তাহলে আরো বলিষ্ঠ হবে। তাই আমি এখানে দুটা দাবি সনদ এখানে রয়েছে 11টা, তার মধ্যে দুইটা দাবি সনদের উপর আমি জাস্ট একটু আলোকপাত করছি। দাবি সনদের 5 নম্বরে রয়েছে সংবাদে সরকারি উৎসব বন্ধ করার লক্ষ্যে যে বিশেষ সার্কুলার জারি হয়েছে তা এখনই প্রত্যাহার করতে হবে। জানি না আমি যে সংবাদ জগতের সাথে যুক্ত এই বিষয়টা নিয়ে আমি আজ পর্যন্ত সংবাদ প্রেরণ করিনি, কিন্তু আজকে এই দাবি সনদের 5 নম্বর কলামে যে দাবিটা উত্থাপিত করা হয়েছে সেটা আমি একমত। কারণ আমরা বিগত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন আমবাসা অনতিদূর গঙ্গানগরের মালদাপাড়া এলাকা থেকে 3 জন শ্রমিক কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হওয়ার পরে যখন আমরা বারবার জেলা পুলিশ সুপার বা মহকুমা পুলিশ আধিকারিক ওনাদের সাথে যখন আলোচনা করতে চেয়েছি বা বিষয়টা সম্পর্কে খোঁজ করতে চেয়েছি, ওনারা সুইচ অফ করে মোবাইলের সুইচ অফ বন্ধ করে রেখেছেন, ডাইভার্ট করে রেখেছেন। কারণ আমরা এই ধরনের কোন সংবাদ যদি সেনসিটিভ সংবাদ দিতে যায় আমাদের হাউসে, তাহলে সরকারি বস্তুনিষ্ঠ লাগবেই, সরকারি একটা আধিকারিকের একটা কথোপকথন লাগবেই, আদৌ কি কিডন্যাপ হয়েছে কি না রিউমার হতে পারে, কিন্তু আমরা কোনো তাদের কাছ থেকে কোনো উত্তর পাইনি, মোবাইল ডাইভার্ট করে রেখেছে। সেটা কিডন্যাপের ঘটনা। ধলাই জেলা সদর আমবাসা, সেখানে আমি কাজ করছি। জানি না আমার থেকে অনেক সিনিয়র এখানে রয়েছে। আমি 1993 সাল থেকে এই কলম নিয়ে কাজ করছি, এখন পর্যন্ত রানিং। একবার চাকরির অফার দিয়েছি, সেই অফারটা আমি ফেরত দিয়েছি, আমি চাকরি করিনি। আমার মিসের চাকরি পেয়েছিল 10,323, এখন তো আপনারা সবাই জানেন সেটা কি অবস্থায় আছে। তো তারপর আমি রয়েছি এই কলমটা নিয়েই রয়েছি। এখন আরো থাকতে যে যতদিন জীবিত থাকবো ততদিনই থাকবো। আমার মনে আছে এখানে উল্লেখ করার দরকার বলে আমি উল্লেখ করছি, 2005-এর 21শে ডিসেম্বর ধলাই জেলার কমলপুর মহকুমার হালাহান্দির পাশে নাকাশি পাড়া নামে একটা জায়গা রয়েছে, আপনারা অলরেডি শুনে থাকবেন। সেই নাকাশি পাড়ার একটা স্বাস্থ্য ক্যাম্প আছে, মানে হাসপাতাল আছে। সেই হাসপাতালে লাগোয়া একটা ইটের ভাট্টা রয়েছে, ইট ভাট্টা। সেখানে হাসপাতাল লাগোয়া ইট ভাট্টায় সেই ইটের ধোঁয়া হাসপাতালের ক্ষতি করে। তাই ওই জায়গাতে ডাক্তারবাবু আছেন, উনি আমাদের খবর দিয়েছেন যে যদি নিউজ করা যায়। সাহস সঞ্চয় করে দুজন আমরা চলে গেছি বাইক নিয়ে সেখানে নিউজ করার জন্য। নিউজ করতে যাওয়ার পরে আজকে যেখানে দাঁড়িয়ে আছে হয়তোবা কোনো আমার মা বাবার কোনো পুণ্যের ফলে আমি আর এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। সেদিন আমাদের দুজনকে দুইটা দলকে অ্যাটাক করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম অ্যাটাক হয়েছে উগ্রপন্থীর হাতে তুলে দেওয়া, দ্বিতীয় অ্যাটাক হয়েছে ইটের চুলির মধ্যে আমাদের দুজনকে ছুড়ে দেওয়া। কিন্তু আমরা যাই হোক ভাগ্যের পরিহাস আমরা বেঁচে এসেছি সেই জায়গায়। আমবাসা কমলপুরের আমাদের যারা সাংবাদিক ভাইরা আছে তারা জানেন ঘটনা, সেটা নিয়ে আমরা লিখতে পারিনি। কারণ যদি সেই বিষয়টা নিয়ে লিখতাম তাহলে হয়তো বা বাড়ি থেকে কিডন্যাপ হয়ে যেতাম। তো ভাবলাম কি ওই সময়টা আর ফিরে আসবে না, কিন্তু বর্তমান সময়ে যে বিষয়গুলো দেখছি লেখার সাহস জোগাতে পারছি না। আজকের এই অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের এই রাজ্যব্যাপী সম্মেলনে আমবাসা থেকে আমরা দুজন প্রতিনিধি এসেছি। এর মধ্যে একজন পরাশর বিশ্বাস, আপনারা তো সবাই জানেন পরাশর বিশ্বাস কে এবং পরাশর বিশ্বাসের উপর যে আক্রমণ গত কিছুদিন আগে আমবাসাতে নামিয়ে আনা হয়েছিল, হাসপাতালে এডমিট হয়েছিল, সবাই জানেন আপনারা। তো এই বিষয়গুলো আলোকপাত এখানে করা দরকার। পাশাপাশি আমার আরেকটা বিষয় রয়েছে প্রতিবেদনের 7 নম্বর যে পয়েন্টটা, 7 নম্বর পয়েন্টটা আমার একটু নজরে এসেছে। রাজ্য রাজধানী জেলা ও মহকুমা স্তরের প্রত্যেক সাংবাদিকদের সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড নিতে হবে এবং তাদের সরকারি পেনশন প্রকল্পের আওতায় আনতে হবে।
আমি শ্রদ্ধেয় গোটা রাজ্যের সমস্ত সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে, বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার যতটুকু জানা, আমার এই জায়গায় আমার বস একজন রয়েছে যার পত্রিকায় আমি কাজ করি। 1919 সালের সম্ভবত 19শে ডিসেম্বর এই পত্রিকার হাউস থেকে 3টা নাম অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাক্রিডিটেশন অফিস, আইসিআইটি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের কাজ দেখে তো, অভিজ্ঞতা দেখে, কাজ দেখে তো ওনারা পাঠিয়েছেন। আমার দুর্ভাগ্য যে সেই কার্ডটা হলুদ না লাল বা সবুজ না কালো জানি না, কিন্তু আমাদের 3 জনের মধ্যে একজন পেয়েছে, ভাগ্যবান একজন পেয়েছে। আমি বিষয়টা নিয়ে আমার সঠিক জায়গায় আলোচনা করেছি, 2-3বার অনুরোধ করেছি যে কি কারণে আমারটা হলো না, বা কি কারণ, আমার কি সমস্যা হচ্ছে, তুমি নতুন করে আবার প্রেয়ার করো। আমি বলছি না, আমি বলবো না, আমি নতুন করে আর প্রেয়ার করবো না, আমার প্রয়োজন নেই হলুদ কার্ড, নীল কার্ড, লাল কার্ড, কালো কার্ডের প্রয়োজন নেই, আমার অ্যাক্রিডিটেশনের প্রয়োজন নেই। অ্যাক্রিডিটেশন কমিটিতে কে আছে, কি আছে, কিভাবে হয় জানি না আমরা। আমার একটা দাবি থাকবে, অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট রাজ্য সম্মেলনে যে কমিটি গঠন হবে সেই কমিটির কাছে, সেখানে আমাদের সেই দাবি সনদে একটা পয়েন্ট রাখা, যে পয়েন্টের মধ্যে সবাইকে তো স্থান দেওয়া যাবে না, সরকারি প্রতিনিধি থাকবে, বেসরকারি পত্রিকা হাউস বা ইলেকট্রিক মিডিয়া হাউসের থেকে প্রতিনিধি থাকবে, এমন সব প্রতিনিধি রাখা যারা সত্যি মফস্বল বা আদার জেলা মহকুমার সাংবাদিকদের নিয়ে কিছু একটা ভাবেন। এই হচ্ছে আমার আরেকটা। 11 নম্বর যে দাবি সনদের, সংবাদ মাধ্যমের পরিচালন কর্তৃপক্ষকে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করতে হবে। সাংবাদিকতার মান এবং সাংবাদিকদের জীবন মান উন্নয়নের সম্ভাব্য সব উদ্যোগ গ্রহণ করতে হবে। আমার জানা মতো বলতেও দ্বিধাবোধ হয়, লজ্জাবোধ হয়। 1991 সালে আমি অল্প পড়াশোনা করেছি, বীর বিক্রম সান্ধ্য কলেজ থেকে গ্রাজুয়েট কমপ্লিট করেছি। তারপর থেকে 1993 সালে এই কলম নিয়ে নেমে যাই। আমার এখানে 2জন শ্রদ্ধেয় ব্যক্তি রয়েছেন, তাদের মানে সান্নিধ্যে আমি কাজ করেছি, একজন এখনো রয়েছেন। তো আমি যে বিষয়টা দেখছি, সম্প্রতি আমাদের রাজ্যে এমন একটা স্বনামধন্য পত্রিকা, যে পত্রিকায় কাজ করছেন ক্লাস 3 পাস, তৃতীয় শ্রেণী পাস করা ছেলে কাজ করছেন। লজ্জাবোধ হয়। ওই ছেলেটার সামনে যখন একসাথে দাঁড়িয়ে ক্যামেরা বা ছবি তুলতে যাই বা কোনো কিছু লিখতে যাই, নিজেকে অনেক ছোট মনে হয়, কারণ সে ক্লাস 3-তে পড়ুয়ার, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমার লজ্জাবোধ হয়, ক্যামেরা নিয়ে যারা আজকে এই অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সম্মেলন হচ্ছে, অনেক ক্যামেরা পার্সন ভাই এখানে ছবি তুলেছেন, সুন্দরভাবে ছবি তুলেছেন, নিউজ করবেন। এই ক্যামেরা পার্সন ভাইকে যদি আমি আগামীকালকে সকালে দেখি একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ক্যামেরা করছে, অন্নপ্রাশনের বাড়িতে ক্যামেরা করছে, কি জন্মদিনের বাড়িতে ক্যামেরা করছে, বিয়ের আসরে গিয়ে ক্যামেরা করছে, কেমন লাগবে? আমার ভালো লাগেনি এই বিষয়গুলো। তাই আমি অনুরোধ করবো আগামী দিন এই বিষয়গুলোর উপরে যাতে আমাদের রাজ্যের যারা সংবাদপত্রের মালিক রয়েছে, আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, তাহলে আমাদের সাংবাদিকতার মান আরো বৃদ্ধি পাবে, আরো বৃদ্ধি পাবে, আরো বৃদ্ধি পাবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মানিক দেবনাথ। আমাদের আরো দ্রুত এগোতে হবে, গড়ি কিন্তু আমাদের থেকে অনেক দ্রুত এগোচ্ছে। মানিক দেবনাথকে ধন্যবাদ। এরপরে আসছেন দিবাকর দেবনাথ। প্রস্তুত থাকার জন্য বলবো অধর্ম দত্ত খোয়া। নমস্কার সভাপতি মন্ডলী, আজকে এই প্রথম রাজ্য সম্মেলনের উদ্দেশ্য কি, বিগ্রহ কি আপনারা সকলে জানেন এবং উপলব্ধিও করেন। সেই কারণে আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি। ফলে এই বিষয়টা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমরা যারা আগরতলায় কাজ করি অথবা যারা আত্মবিশ্বাস বা ব্লক লেভেলে কাজ করি, আজকে দিনে কেউ সুরক্ষিত না।
শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, আমার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, সংবাদ সংগ্রহের ক্ষেত্রেও আমি নিরাপদ না। এটা আপনারা এতক্ষণে অনেকেই আলোচনা করেছেন, বিস্তৃতভাবে বোঝা গেছে। প্রথমেই আমাদের উপর যে আক্রমণটা নেমে আসে সেটা হলো প্রশাসনিক অফিসারদের এমন একটা মেসেজ দিয়ে দেওয়া হয় যে কোনো সাংবাদিককে যাতে কোনো ইনফরমেশন না দেয়। আপনারা যারা কাজ করেন প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, আপনারা জানেন যে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে তো খুবই দরকার হয়, তাদের বাইক দিয়ে দেওয়া হয়। এবং প্রিন্ট মিডিয়াতে আপনার নিউজটাকে রিচ করার জন্য, সমৃদ্ধ করার জন্য আপনাকে কোর্ট দিতেই হবে, উপযুক্ত আধিকারিকের বক্তব্য আপনার নিউজের সঙ্গে দিতে হয়। শুধু এর জন্য নয়, নিউজটা ব্যালেন্স করার জন্য দরকার হয়, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। প্রথম দিকে সেটা যে কোনো কারণে হোক, উপর মহলের চোখ রাঙানিতে হোক, যে কোনো কারণে হোক বন্ধ হয়, কিন্তু পরবর্তী সময় সেটা সার্কুলার বেরিয়ে যায়। এই নিয়ে কথা হয়েছে, চর্চা হয়েছে, কিন্তু আগে সেটা অন্তর বলেনি। এবং এখনো আমরা দেখি যারা অথরাইজ, মানে সরকার বলতে আমরা যাদের বুঝি, সেক্রেটারি, কমিশনার, চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, যারা, তারা পর্যন্ত এখন মিডিয়ার সঙ্গে কথা বলতে ভয় পায়। স্বাভাবিকভাবে যিনি ব্লক লেভেলে কাজ করেন, বিডিও বা এসডিও, তিনি কথা বলবেন কি করে? ফলে আজকাল প্রশাসনিক স্তরে যারা আছেন কেউ মিডিয়ার সঙ্গে কথা বলেন না। এটা একটা মিডিয়ার জন্য বড় আঘাত, কারণ আমার নিউজটা কনফার্মেশন ছাড়া আমি নিউজ করতে পারি না। আরেকটা জিনিস যেটা এসে, আমি মানে ব্যক্তিগত সুরক্ষার বাইরে বলছি, মানে আমার নিউজ করার ক্ষেত্রে যে প্রবলেমগুলো আসছে। আরেকটা জিনিস হলো, আমরা গত 1-2 বছর মধ্যে একটা নতুন কালচার আমরা এখানে দেখছি, অনেকগুলো নতুন কালচার এসছে মিডিয়াতে। এর মধ্যে একটা নতুন কালচার হলো, কোনো আপনারা জানেন যে কোনো পত্রিকায় কোনো নিউজ বলে পড়ে, সেটা আইসিএল প্রেস রিলিজের মাধ্যমে যদি গভর্নমেন্টের মনোনীত না হয়, তার একটা প্রতিবাদ আসে অথবা স্পষ্টীকরণ আসে, এসবই আসে। সংশ্লিষ্ট পত্রিকা সেটা পরবর্তী সময়ে প্রকাশ করে, সঙ্গে যদি তার কোনো বক্তব্য থাকে সেটা দিয়ে থাকে। এটাই নীতি ছিল আমাদের কাছে, আমরা এতদিন এটাই জেনে থাকতাম। এবং এটাও ছিল যে যে পত্রিকার প্রতিবাদ আইসিএটি রিলিজ করতো, সেটা অন্য মিডিয়া ছাপতো না। এটা এখানে কিছু সংশোধন দরকার, এক্সেপ্ট ডেইলি দেশকতা, কারণ তারা আগে থেকে দৈনিক সমাজের নিউজের প্রতিবাদ দেশকতা ছেড়ে দিত। হ্যাঁ, যেহেতু তারা পার্টির পত্রিকা, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না। কিন্তু সাধারণত অন্য কোনো পত্রিকা, একটা পত্রিকার প্রতিবাদ অন্য পত্রিকা ছাপতো না। একটা অদ্ভুত কালচার এখন রাজ্যে চালু হয়ে গেছে। কোন পত্রিকা কোনো নিউজ হলে একটা প্রেস কনফারেন্স করে ওই পত্রিকার বিরুদ্ধে যা খুশি করে দেওয়া হচ্ছে, এবং সেই বক্তব্যটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, টিভিতে হচ্ছে, ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, এবং পরবর্তী সময়ে পার্টির লেভেলে হচ্ছে। এবং দুদিন বাদে পত্রিকাতে প্রতিবাদ পত্র যাচ্ছে। মানে পত্রিকা তার বক্তব্য পাওয়ার আগে তাকে টার্গেট করে দেওয়া হচ্ছে, তাকে কাপড় দেওয়া হচ্ছে যে তুমি কেন এটা করলে। এখন নিউজটা সত্য কি মিথ্যা বা পত্রিকার কাছে কোনো রেফারেন্স আছে কিনা, কোনো বক্তব্য আছে কিনা, এটা জানার কোনো প্রয়োজন নেই। এই অদ্ভুত আঘাত, এটা আগে ছিল না। এবং পত্রিকার নিউজটা যদি পছন্দ না হয় সরকারে, যদি পত্রিকা সে প্রতিবাদ পত্র না ছাপে, সে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনেক জায়গা আছে। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াতে অভিযোগ করা যায়, আদালতে মামলা করা যায়, সরকার অনেক কিছু করতে পারে। সে সবকিছু এখন আর নেই। এখন হলো পত্রিকার নিউজ উঠলেই সন্ধ্যের সময় একটা প্রেস কনফারেন্স করে সে পত্রিকাকে টার্গেট করে দেওয়া, এবং এমন সব বক্তব্য রাখা হয় যে সামাজিকভাবে যাতে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, পাবলিক যাতে অ্যাকশন নেয়, তার জন্য উস্কানি দেওয়া হয় সরাসরি। এটা অত্যন্ত বাড়িতে এই বিষয়গুলো কিন্তু মানে আমাদের প্রতিবাদের মধ্যে আনতে হবে এই বিষয়গুলো। তারপর আমাদের ব্যক্তিগত যে সুরক্ষার বিষয়টা, আপনারা অনেকেই ফিল্ডে কাজ করেন, তাদের অভিজ্ঞতা আছে, তারা আলোচনা করেছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এবং আগামী দিনে আমার মনে হয় যে পরিস্থিতি চলছে মিডিয়ার উপরে, শুধু আমাদের এখানে নয়, আমি কদিন আগে দেখলাম ওয়েস্ট বেঙ্গলের এক এমপি কি সব ভয়ঙ্কর কথাবার্তা বলেছে। এবং খুব মানে বিস্ময়কর বিষয় হলো, আমাদের রাজ্যে যারা ওয়েস্ট বেঙ্গলের এমপি বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রচন্ড মানে মুগ্ধ হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রেখেছে, তারা কিন্তু ত্রিপুরায় যখন সাফল্যের সাংবাদিককে অ্যাটাক করে বক্তব্য রাখা হয়, সে সম্পর্কে ওরা কিছু বলেন না। অদ্ভুত সব কথাবার্তা। আজকে যারা সুরক্ষিত মনে করছেন, আজকে যারা মনে করছেন কারো না কারো স্থাপকতা করে তিনি সুরক্ষিত, তিনি সুরক্ষিত না। এটাই মনে রাখতে হবে, এটাই ইতিহাস।
কালকের দিনে যে আপনি সুরক্ষিত থাকবেন তার কোনো গ্যারেন্টি নেই। যতদিন আপনাদের প্রয়োজন হচ্ছে ততদিন আপনাকে কাজে লাগাচ্ছে, যেদিন আপনার প্রয়োজন হবে না সেদিন কিন্তু আপনিও সুরক্ষিত থাকবেন না, অথবা কেউ সুরক্ষিত না এই পরিস্থিতিতে। এই বিষয়গুলো আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আর আমি ডিটেইলস কিছু বলছি না, কারণ এটা আমাদের প্রথম সম্মেলন, পরবর্তী সময় বিস্তারিত আলোচনা করার যথেষ্ট সময় থাকে, অনেকগুলো মিটিং আমরা করবো। সবচেয়ে বড় কথা হলো আমাদের আজকের দিনে যেটা আমি সবার কাছে অনুরোধ করবো, সমস্ত মিডিয়ার কাছে, যারা আজকে আসেনি তাদের কাছে অনুরোধ করবো, আপনারা একটা জায়গায় আসুন, ঐক্যবদ্ধ হোক। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি কেউ কিন্তু আগামী দিনে সুরক্ষিত থাকতে পারবো না। সবাই জীবন বিপন্ন, সবাই মিডিয়া বিপন্ন, সবাই হাউস বিপন্ন। ফলে আমাদের আজকের দিনে সাংবিধানিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে, মত প্রকাশের অধিকার সুরক্ষার ক্ষেত্রে, আমার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার ঐক্যবদ্ধ থাকাটা অত্যন্ত জরুরি। আমি সবাইকে আবারও অনুরোধ করবো এই বিষয়টা আপনারা ভেবে দেখুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিবাকর মেঘনাথ। সুব্রতা দিবাকরকে আপনারা চেনেন সবাই, তবু আমি একটু যোগ করতে চাইছি। দিবাকর মেঘনাথ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি। তাকে ধন্যবাদ। এবার আসছেন অতনু দত্ত। অতনু দত্ত খোয়াই থেকে প্রস্তুত থাকতে এবং জয়দুল হোসেন বংশনগর থেকে জয়দুল করবেন তারপর। মাননীয় সভাপতি মন্ডলী এবং এই সম্মেলনে উপস্থিত সবাই, আমি শুরুতেই খোয়াই থেকে আগত প্রতিনিধিদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু পয়েন্টগুলো বলবো কারণ সময় খুব সংক্ষিপ্ত। হলটা ছোট হয়েছে, অনেক প্রতিনিধিদের জায়গা হয়নি, তারা বারান্দায় রয়েছেন, এতে সম্মেলন পরিচালনা করার ক্ষেত্রে মনে হয় সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা সংগঠন আরো আগে যদি একটু চিন্তা করতে, আরেকটা বড় হল নির্মিত